এই মহতী সভার শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, এখানে উপস্থিত আছেন মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের সান্নিধ্য ধন্য নীরজ বিশ্বাস মহাশয়, স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, এবং আপনারা যারা আজকের এই ছোট্ট সম্বর্ধনা সভায় উপস্থিত হয়েছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে খুব সংক্ষেপে কয়েকটা কথা বলব। আজকের এই সম্বর্ধনার উদ্যোগ নিয়েছে, আপনারা জানেন, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের মৃত্যুর পরের বছর মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি রক্ষা কমিটি তৈরি হয়েছিল গোবরডাঙ্গা মসলন্দপুরের লক্ষ্মীপুরে। সেই স্মৃতি রক্ষা কমিটি আজও আছে। প্রতি বছর অন্তত দুটো প্রোগ্রাম সেখানে হয়। আমি নিজেও তার সঙ্গে সাধ্যমতো থাকি। মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের শতবর্ষে আমি ওই সংগঠনের সাধারণ সম্পাদক ছিলাম। বেশ বড় করে অনুষ্ঠানটা হয়েছিল। অনেকজন এমপি সেবার অংশগ্রহণ করেছিলেন, দুজন মন্ত্রীও এসেছিলেন। আর যে সংগঠনটা আজকে এই সম্বর্ধনা সভার সাথে যুক্ত, সেটা হচ্ছে মসলন্দপুর বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার, আম্বেদকর সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার। এই দুটো সংগঠনের তরফ থেকে এই ছোট্ট সম্বর্ধনা সভার উদ্যোগ নেওয়া হয়েছে। 5 জন বিশিষ্ট ব্যক্তি, প্রবীণ ব্যক্তিকে এই সম্বর্ধনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 4 জন উপস্থিত আছেন। একজন সম্ভবত অসুস্থ, হয়তো আসবেন, তবুও তাকে এখানে একবার কিছু সময়ের জন্য নিয়ে আসার চেষ্টা হচ্ছে। আমি কয়েকটা বই এনেছি। আমাকে স্মৃতি রক্ষা কমিটির সভাপতি সুভাষচন্দ্র মল্লিক বলেছিলেন যে আপনার বই যদি দেওয়ার জন্য, বিক্রি করার জন্য নয়, দেওয়ার জন্য যদি 2-1টা বই আনেন যেগুলো আমাদের এই আন্দোলনের পক্ষে প্রয়োজন। তাই আমি কয়েকটা বই নিয়ে এসেছি। আপনি একটু দেখে যাকে না, ঠিক আছে, সবার দায়িত্বে রইল, সেটা আপনি দিয়ে দেবেন। আমি মূল কথায় আসার আগে মাস্টারমশাইকে একটা কথা বলি। মাস্টারমশাই, আমিও এই জায়গার সাথে অনেকখানি পরিচিত। তবে আপনার আগে, আরো খানিকটা আগে, কালীপদ বাগচি ছিলেন এখানকার একজন হেডমাস্টারমশাই। উনি ছিলেন আমার বড় ভগ্নিপতি, আমার নিজের বড় ভগ্নিপতি, বড়দিকে বিয়ে করেছিলেন। আর আমরা 2000 সালে, আপনাদের কারোর জন্য মনে থাকতে পারে, 2000 সালে আমরা এখানে সেই বন্যার সময় রিলিফ করেছিলাম। রিলিফ যেমন করেছিলাম, একটা মেডিকেল ক্যাম্পও করেছিলাম আমরা এই বাজারে। তারপরে আজকে আমি দেখছিলাম, আমরা তো এই যে নাগরিকত্ব সম্পর্কে বলেছেন, এই নাগরিকত্বের বিষয় নিয়ে দীর্ঘদিন থেকে একটা আন্দোলন মতুয়াদের নিয়েও যেমন করি, আবার আমাদের একটা জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বাঙালি রিফিউজি এই সংগঠন থেকে করি। তাতে দেখতে পাচ্ছি 19শে নভেম্বর 211 তারিখটা, এই যে আপনাদের বাজারে মিটিংয়ের একটা ছবিও দেখতে পাচ্ছি। আমরা দিল্লিতে একটা বড় অনশন আন্দোলন করেছিলাম 5 দিনের, যন্ত্র মন্ত্রে। সেইটার প্রচারের জন্য আমরা এই বাজারেও একটা পথসভা করেছিলাম। হয়তো কারোর মনে থাকলেও থাকতে পারে। আমি দেখলাম তো ছবিটা এই বইতে আছে। ফলে আমরা কম বেশি এই এলাকায় মতুয়া অনুষ্ঠানেও 2-1বার এসেছি। আর আজকে এরকম ছোট ছোট সভাতেও আমাদের যখন বলছেন, যেমন এখানে মাস্টারমশাই বললেন নহাটা যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের একটা আলোচনা সভা করার জন্যে, এরকমভাবে বিভিন্ন জায়গাতে আমরা যাচ্ছি। এরকম ছোট ছোট 10 জন, 20 জন, 25, 30, 40 যা হচ্ছে নিয়ে আমরা মিটিং করছি।
মিটিং করছি এই কারণে যে এই সমস্যাটা আমাদের একটা জাতীয় সমস্যা। কারণ যা কিছু হোক, একটা দেশে যদি আমি নাগরিক না হই, যে উন্নতি হোক না কেন, যে উন্নয়নই হোক না কেন, আমি যদি নাগরিক না হই, আমরা যদি নাগরিক না হই, তাহলে এই উন্নয়নেরও কোনো অর্থ আমাদের কাছে থাকে না। পৃথিবীতে একটা আমরা প্যালেস্টাইন, সেখানকার জনসাধারণের দুর্দশা আমরা জানি, আমরা রোহিঙ্গাদেরও দুর্দশা আমরা জানি। যারা একটু ইতিহাস জানেন তারাও খুব দুর্ভাগা থাকে। আমাদের অবস্থাও কিন্তু মানে সেরকম একটা পথে অনেক দূর এগিয়ে গেছে। ফলে সময় আছে এখনো, এইটা থেকে আমাদের বেরোবার সুযোগও আছে। সেই চেষ্টাটা আমাদের করা দরকার। মতুয়ারা 2004 সালে এই আন্দোলন শুরু করেছিলেন। আমরা অনেকে করেছিলাম, আমি উদ্যোগটা নিয়েছিলাম। আমরা আন্দোলন শুরু করেছিলাম ঠাকুরবাড়িতে, আপনাদের ডেটটা মনে না থাকতে পারে, 2004 সালের 15ই ডিসেম্বর অনশন শুরু হয়েছিল। যে আইন নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, যে আইনি সমস্যা এখনো আমাদের রয়ে গেছে, সেই আইনটা আইনে পরিণত হয়েছিল রাষ্ট্রপতির অনুমোদন পেয়ে 2004 সালের 3রা ডিসেম্বর। 3রা ডিসেম্বর আইন তৈরি হলো। ঠাকুরবাড়িতে আন্দোলন 15ই ডিসেম্বর, 12 দিন পর। এবং ওই আইনের রুলস প্রকাশ হয়েছিল 10 ডিসেম্বর, 7 দিন পরে। আইন হলো 7 দিন পরে 10 ডিসেম্বর রুলস প্রকাশ হয়েছিল। সেই সময়ে যে গভর্নমেন্ট ছিল, সেটা আজকে যে গভর্নমেন্ট আছে, বিজেপি গভর্নমেন্ট, তারাই সেই সময়ও ক্ষমতায় ছিল। এখন আমাদের যেটা ঘোষক বললেন, আমাদের একটু আলোচনা করার বিষয় হলো যে এই যে K-19, এইটাতে আমাদের লোকজন খুব বিভ্রান্ত হওয়ার কারণ আছে। কারণ হলো আমাদের মধ্যে সব থেকে বড় সংগঠন, মানে আমাদের সমাজের মধ্যে সব থেকে বড় সংগঠন হলো মতুয়া মহাসংঘ। এই মতুয়া মহাসংঘ যদি এক ভাষাতে কথা বলতে পারতেন, তাহলে সত্য হোক আর মিথ্যা হোক, সম্পূর্ণ হোক আর অসম্পূর্ণ হোক, আমাদের মানুষ একটা কথাই জানতেন। সেখান থেকে যদি এক সুরে কথা আসতো, কারণ আমাদের অনেকের তো ঠাকুরবাড়ির উপরে একটা আস্থা, বিশ্বাস এগুলো আছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে সেই বাড়ির যারা কর্মকর্তা, তারা রাজনৈতিকভাবে 2 ভাগে ভাগ হয়ে গেছেন, পরস্পর বিরোধী 2 ভাগে ভাগ হয়ে গেছেন। এইটা হওয়ার জন্যে যে অংশ যে পলিটিক্যাল পার্টির সাথে আছেন, সেই পলিটিক্যাল পার্টির কথাই তারা বলছেন। আবার ঠাকুরবাড়ির অন্য অংশ অন্য পলিটিক্যাল পার্টির সাথে আছেন, সেই পলিটিক্যাল পার্টি যা বলছেন তারাও সেটা বলছেন। এবং এইভাবে আমাদের মধ্যে বড় অংশ, সবটা নয়, বড় অংশ 2 পার্টির যে ভাবনা চিন্তা, সেটা নিয়েই আছেন। যদিও তাতেও অনেক বিভ্রান্তি তৈরি হচ্ছে, কারণ আমাদের অভিজ্ঞতার সাথে সবসময় মিলছে না। আমরা যেমন ভাবছি, আমাদের জীবনের যে অভিজ্ঞতা পলিটিক্যাল পার্টির বক্তব্যের সাথে সেটা মিলছে না, এরকম ঘটনাও ঘটছে। এখন K-19টা হলো একটা তৃতীয় পক্ষ আমরা আছি। আমরা যারা শুরু করেছিলাম এই আন্দোলন, তারা কিন্তু ওই 2 মতের মধ্যে নেই। সংগঠনগতভাবে আমি বলছি না, চিন্তা ভাবনাগতভাবে আমরা ওই 2 মতের সাথে আমরা নেই। আমরা এই 2 মতের বাইরে একটা নতুন ভাবনা ভাবছি, এবং সেইটাই প্রকৃতপক্ষে আমি সেইটাই আপনাদের বলবো যে আমরা কি ভাবছি।
সেই সাথে অন্যরাও কি ভাবছেন তার ত্রুটি কোথায় তা নিয়েও দুই চারটা কথা খুব সংক্ষেপে বলবো। দেখুন K-19 মানে কি? কা মানে সিএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 সালে হয়েছিল বলে 19 বলছি। K-19, এই K-19 আইনটা একটা বাক্যের আইন, মানে বলতে গেলে একটা বাক্যের আইন। এই আইনটা হলো একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কি অ্যামেন্ড করা হয়েছে, কি সংশোধন করা হয়েছে? সংশোধন করা হয়েছে 21B বলে একটা সেকশন, নাগরিকত্ব আইনের 21B একটা সেকশন। সেই সেকশনে কিছু সংশোধন। 21Bটা কি? 21Bটা এটাও বিজেপি অটল বিহারী বাজপেয়ীর সময় 2003 সালে তৈরি হয়েছিল এবং ঠাকুরবাড়ির আন্দোলন মূলত কিন্তু এই 21Bর বিরুদ্ধে। ওই 21Bতে বলেছিল পৃথিবীর যত দেশ আছে, 200-250 যাই থাকুক, এই সব দেশ থেকে যতগুলো ধর্মীয় সম্প্রদায় আছে, মানে এই যে 6টার কথা আমরা শুনি, তা বাদেও আরো 2-4টা সম্প্রদায় আছে, হয়তো আমরা সেগুলো জানি না। এই যত সম্প্রদায় আছে তার কেউ, এতগুলো দেশের পৃথিবীর যে কোনো সম্প্রদায়ের লোক ভারতে যদি অনুমতি পত্র ছাড়া, মানে ভিসা, পাসপোর্ট বা অন্য কোনো অনুমতিপত্র, এগুলো ছাড়া যদি ভারতে প্রবেশ করেন, অথবা অনুমতিপত্র নিয়ে প্রবেশ করেও অনুমতির সময়সীমা পার হয়ে যাওয়ার পর যদি তিনি ভারত থেকে গিয়ে থাকেন, এই দুই ক্যাটাগরি অনুপ্রবেশকারী। তাহলে পাসপোর্ট ভিসা না নিয়ে আসলে অনুপ্রবেশকারী, পাসপোর্ট ভিসা নিয়ে এসে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে থেকে গেলেও অনুপ্রবেশকারী। কারণ পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কোনো সম্প্রদায় ভারতে প্রবেশ করবে, মানে বেআইনিভাবে আসলে অনুপ্রবেশকারী, বেআইনিভাবে থেকে গেলে অনুপ্রবেশকারী, এইটা বলা হয়েছিল। 2003 সালে এটা বলার পরে আন্দোলন শুরু হয়। 2019 সালে এসে একটা আইন করলো, এখনো বিজেপি গভর্নমেন্ট, বিজেপি সরকারের পরে আইন 2003 সালে, ওইটাতে একটা সংশোধন করলো, করে বললো যে সারা পৃথিবীর মধ্যে 3টে দেশ, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এই 3টে দেশ থেকে যদি 6টা সম্প্রদায় বা যে 6টা সম্প্রদায়ের যে লোকগুলো এসেছে, 6টা সম্প্রদায় মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ, এই যে 6টা, মুসলমান বলে, তারা যদি ভারতে এসে থাকে বা যারাই এসেছে তারা বিনা পাসপোর্টে আসলেও আর অনুপ্রবেশকারী নয়। তাহলে সবাইকে বলা হয়েছিল অনুপ্রবেশকারী। 16 বছর পরে একটা আইন করে বলা হলো এই 3টে দেশ থেকে এই 6টা সম্প্রদায় যারা এসেছেন তারা আর অনুপ্রবেশকারী নয়। এইটা হলো আইন, এর বাইরে এই আইনে কিছু নেই। তার মানে আসলে তো আমরা যদি বাংলাদেশের কথা বলি, আসলে তো বাংলাদেশ থেকে হিন্দুরাই এসেছিল, মানে 95% হচ্ছে হিন্দু, আর বাদ বাকি 5 ভাগ হয়তো অন্যান্য 2-4 জন মুসলিম আসলেও আসতে পারে। তাহলে যখন এই অনুপ্রবেশকারী বলা হলো বিনা পাসপোর্টে আসলে, তখন আসলে কার্যত হিন্দুদেরই অনুপ্রবেশকারী ঘোষণা করা হয়েছিল 2003 সালে। 2019 সালে সেইটাকে, সেই আইনটা থেকে হিন্দুদের ছাড় দেওয়া হলো। এইটা হচ্ছে আইন। এবার আইনের সাথে কিছু মানে ইমপ্লয়েড যেটা অবশ্যম্ভাবী হয়ে যায়, সেটা হলো যে ভারতে যদি কেউ অনুপ্রবেশকারী না হয়, ভারতে যারা অনুপ্রবেশকারী নয়, বাইরে থেকে এসেছেন কিন্তু অনুপ্রবেশকারী নন, একমাত্র তারাই ভারতের যদি নাগরিকত্ব চান তাহলে আবেদন করতে পারেন। বোঝা গেল? ধরুন আপনি বাংলাদেশ থেকে এসেছেন পাসপোর্ট ভিসা নিয়ে, এখানে এসে পাসপোর্ট সারেন্ডার করলেন, তাহলে আপনি বৈধভাবে এসেছেন, অবৈধভাবে থাকলেন না, আপনি আবেদন করতে পারবেন।
কিন্তু এই যাদের অনুপ্রবেশকারী বলা হয়েছিল, যারা বিনা পাসপোর্টে এতকাল ধরে এসেছে সেই 48 সাল থেকে, তারা ওই অনুপ্রবেশকারী বলে ওই আইনটা হওয়ার পরে আর আবেদন করতে পারেনি। মানে 2003 সাল থেকে আর কেউ আবেদন করতে পারেনি, কারণ অনুপ্রবেশকারী বলা হয়েছিল। এইবারে যেহেতু অনুপ্রবেশকারী আর রইলেন না, যারা বাংলাদেশ থেকে, বাংলাদেশের কথা বলছি, ওদিকের কথা বাদ দিন, তারা এখন চাইলে আবেদন করতে পারেন, আবেদন করে নাগরিকত্বের জন্য চেষ্টা করতে পারেন। মাস্টারমশাই বুঝবেন, এখানে সুভাষদাও জানেন, সুভাষদাও নাগরিকত্ব সার্টিফিকেট করেছেন, আমি জানি, আমিও করেছি। আমরা যখন এসেছি তখন তো ওই 2003 সালের আইন হয়নি। তখন ব্যাপারটা ছিল, বাংলাদেশ থেকে এলাম, এসে একটা দরখাস্ত করলে তখন ডিএম কে অথরাইজ করা ছিল, ডিএম নাগরিকত্ব দিতে পারত। ডিএম আবার ওইটাকে ডিসেন্ট্রালাইজ করে এসডিও কে দায়িত্ব দিয়েছিলেন। ফলে বনগাঁতে আবেদন করলে নাগরিকত্ব পাওয়া যেত, বারাসাতে আবেদন করলে নাগরিকত্ব পাওয়া যেত, এবং এইটা খুব সহজ ছিল। ওই যে অনুপ্রবেশকারী বলার আগে আবেদন করে খুব সহজে নাগরিকত্ব পাওয়া যেত। এখন আবার কার-19 হওয়ার পরে আমরা নাগরিকত্ব, বা এই যে রুলস বেরিয়েছে 11 তারিখে, এইবার আমরা যারা চান তারা নাগরিকত্বের দরখাস্ত করতে পারেন। কিন্তু এবার এর সঙ্গে কিছু শর্ত যোগ করা হয়েছে। দাদা একটুখানি মনোযোগ দিয়ে শুনবেন, এর সাথে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে 3টে শর্ত পূরণ করতে হবে। সেটা হলো, আপনি যদি 2014 সালের আগে এসে থাকেন ভারতে, বাংলাদেশ থেকে, আমি বাঙালি বলে বাংলাদেশ বলছি, বাংলাদেশ থেকে যদি 2014 সালের 31শে ডিসেম্বরের আগে এসে থাকেন, সে পাসপোর্ট বা বিনা পাসপোর্টে যাই হোক, আপনাকে অনুপ্রবেশ তকমা মুক্তি হয়ে গেছে। কিন্তু এই তকমা মুক্তি হবে কিন্তু 2014 31শে ডিসেম্বরের আগে আসবে। যদি 2015 পয়লা জানুয়ারি এসে থাকেন, তাহলে কিন্তু আপনি অনুপ্রবেশকারী, হিন্দু হলেও অনুপ্রবেশকারী। 16তে আসলে অনুপ্রবেশকারী, 17, 18, 20 যখনই এসেছেন, বিনা পাসপোর্টে আসলে কিন্তু 2014 পরে আপনি অনুপ্রবেশকারী। যারা অনুপ্রবেশকারী তারা আবেদন করতে পারবে না। তাহলে আপনি যে 2014 আগে এসেছেন, এইটা একটা প্রমাণ আপনাকে দেখাতে হবে, ওই আবেদনের সাথে জুড়তে হবে। সেইটা এই যে রুলস যেটা বেরিয়েছে, আচ্ছা কথা বললে একটু সমস্যা হয়, কয়টা লোক তো, এই যে রুলস বেরিয়েছে, সবাইটা এই যে রুলস বেরিয়েছে তাতে বলে দিয়েছে, এই যে যেটা বেরিয়েছে যে এই রকম 20টা ডকুমেন্ট বলে দিয়েছে, বলেছে 20টার একটা লাগবে, রেশন কার্ড, প্যান কার্ড ইত্যাদি ইত্যাদি, স্কুল সার্টিফিকেট, এরকম বলেছে যে 14 আগে একটা কিছু দিলে 20টার মধ্যে, ওই 20টার মধ্যে একটা দিলে প্রমাণ হবে আপনি 2014 আগে এসেছেন। একটুখানি খেয়াল রাখবেন, ওতে ভোটার তালিকাটা রাখেনি, পাসপোর্টটা রাখেনি, একটু মনে রাখবেন আপনারা, আমি যদি ভুলে যাই, এইটা একটা বিষয়টা আছে। এইটা একটা। 2 নম্বর বলছে, ওই যে আইনে বলেছে 3 দেশ থেকে একটা ছাড়া পাবেন, তাহলে এইবারে রুলসেও বলেছে 3 দেশের কোন দেশ থেকে আপনি এসেছেন। আমরা বাংলাদেশ থেকে এসেছি, তা আপনি যে বাংলাদেশ থেকে এসেছেন তার প্রমাণটা কি? আপনি তো শ্রীলঙ্কা থেকে আসতে পারেন, নেপাল থেকে আসতে পারেন, মায়ানমার থেকে আসতে পারেন। ফলে বাংলাদেশ থেকে এসেছেন, বাংলাদেশের নাগরিক ছিলেন, তার একটা প্রমাণপত্র আপনাকে আবেদনের সাথে দিতে হবে। একটা মানে আপনার যুগপথ একটা হলে হবে না, ওরা 9টা ডকুমেন্ট বলেছে রুলসে। এই রুলসে যে 9টা বলেছে, 9টার মধ্যে একটা, এইটা একটু কঠিন কাজ। যারা 50-60 বছর আগে এসেছে তারা কি দেবে, এইটা কঠিন ব্যাপার। আর হচ্ছে একটা, যে আপনি যদি এই সুযোগটা পাবেন, ধর্মীয় কারণে যদি নির্যাতিত হয়ে এসে থাকেন, বা ধর্মীয় কারণে নির্যাতিত হওয়ার আশঙ্কায় যদি এসে থাকেন। এখন আপনি বুঝতে পারছেন আশঙ্কার কি প্রমাণ হয়? আশঙ্কার কোনো প্রমাণপত্র হয় না, যে কারণে এই ক্ষেত্রে প্রমাণপত্র চাইনি, বলেছে একটা এফিডেভিট করতে হবে। এফিডেভিট করে বলতে হবে যে আপনি ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে এসেছেন। তাতে ওই বয়ান যেটা আছে
এবং তাতে যেমনভাবে এফিডেভিটে থাকে, যদি আপনি মিথ্যে কথা বলেন তাহলে আপনি নাগরিকত্ব পেয়ে যাওয়ার পরেও যদি প্রমাণ হয় মিথ্যে কথা বলেছেন, মিথ্যে হলফনামা দিয়েছেন, তাহলে আপনার নাগরিকত্ব বাতিল হবে এবং মিথ্যে হলফনামা দেওয়ার জন্য যে আইনগত যে শাস্তি হয় সেটা হবে। এইটা হচ্ছে কান 19। এখন যারা কান 19 এর পক্ষে যে রাজনৈতিক দল, তারা বলছে যে এই নাগরিকত্ব হয়ে যাবে, তারা এটা বলছেন। আর আমরা যারা কোনো পক্ষে নেই, আমাদের মনে হচ্ছে মানুষের সাথে কথা বলে যে এইটা খুব সহজ হবে না, কারণ দলিলপত্র কাগজপত্র দিলেই মেনে নেবে সেরকমও কিন্তু নয়। কারণ অন্তত জেপিসিতে এই প্রশ্ন যখন বিরোধী এমপিরা করেছিলেন, তখন মোদী গভর্নমেন্ট বলেছে কাগজ দিলে এনকোয়ারি হবে, কাগজটা সত্যাসত্য বিচার হবে। এবং জানেন সেরকমই আমরা যখন গভর্নর কলেজে বিএসসিতে এসে ভর্তি হলাম, আমাদের প্রভিশনাল অ্যাডমিশন করে নিল, তারপরে আমার ওই মার্কশিট কিন্তু আবার বোর্ডে পাঠালো তার ভেরিফিকেশনের জন্য যে ঠিক কিনা। আমাদের যখন চাকরি হয়, কাস্ট সার্টিফিকেট দিলে তারও আবার ভেরিফিকেশনে পাঠায়। মানে দলিল দস্তাবেজ দিলে আমাদের দেশের প্রশাসনিক যে পদ্ধতি সেটা হলো তার একটা ভেরিফিকেশন হবে, এবং সেটাই জেপিসিতে বলেছে। এবং জেপিসিতে একথাও বলেছে, জেপিসি রিপোর্ট আমার ব্যাগের মধ্যে আছে, যদি এর পরে কারোর মনে হয় একটু দেখে নেবেন। বলেছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত এজেন্সি আছে সেইগুলো ইনক্লুডিং র আর এন্ড এডব্লিউ, তারা এটা এনকোয়ারি করবে বাংলাদেশে। ফলে আপনি বুঝতে পারছেন এই পদ্ধতিতে কবে এনকোয়ারি হবে, কবে তার রিপোর্ট আসবে বা আসবে না। আর ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে আসার কথা কোনো গভর্নমেন্ট স্বীকার করে? ধর্মীয় অত্যাচারের জন্য আমাদের দেশ থেকে লোক পাঠাচ্ছে, কোনো গভর্নমেন্ট কখনো স্বীকার করবে না। ফলে এর কোনো উত্তর কখনো হয়তো আসবে না। ফলে আমাদের মনে হচ্ছে যে এই পথে বিজেপি যাই বলুক, এই পথে উদ্বাস্তু সমস্যার সমাধান হওয়া মানে আমাদের মনে হচ্ছে এটা বাস্তবসম্মত নয়। এটা আমরা বলছি, বিজেপি বলছে হয়ে যাবে, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে বিজেপির যারা কন্টেন্ডার, প্রতিদ্বন্দ্বী যারা, তারা হচ্ছে তৃণমূল কংগ্রেস। এদিকে শান্তনু ঠাকুর আছে, ওদিকে মমতা ঠাকুর আছে। মমতা ব্যানার্জির সরকার, তৃণমূল সরকার বলছেন যে আপনারা সবাই নেবেন, যার ভোটার কার্ড আধার কার্ড আছে তারা সবাই নেবেন। মানে এইটা হলে তো এর থেকে ভালো আর কিছু হতো না, এটা হলে খুব ভালো হতো। কিন্তু বলছেন মমতা ব্যানার্জি, তার সরকার সেটা মানে কি? আপনাদের কি অভিজ্ঞতা? পাসপোর্ট করতে গেছেন, চাকরি যদি কেউ পায়, তার যখন ডিআইবি এনকোয়ারিতে আসে, কাস্ট সার্টিফিকেট করতে এসে ভোটার তালিকা ভোটার কার্ডটা দেখালেই মেনে নেয়? মানে না, তারা আরো নানান রকমের। তার মানে হচ্ছে এইটা নাগরিকত্বের প্রমাণ নয়। মমতা ব্যানার্জি যেটা বলছেন সেটা তিনি নিজেও জানেন ঠিক বলছেন না, এবং আইনত এটা ঠিক নয়। আইনত এটা হলে ভালো হতো, কিন্তু যেটা ভালো হতো সেটা আইনে নেই। আমি এই জায়গাতে ওই যেটা বলছিলাম মনে করে দেবেন, সেটা একটু এইখানে বলে দিই। দেখেন, কান 19 এ আরেকটা কথা বলা আছে। কান 19 এর সাথে একটা 6B একটা ধারা তৈরি হয়েছে। কান 19 যখন তৈরি হয়েছে, কিছু বলছেন? কান 19 যখন তৈরি হয়েছে, তার সাথে 6B একটা ধারা নাগরিকত্ব আইনে তৈরি হয়েছে। তাতে বলেছে আপনি যদি আজকে নাগরিকত্বের দরখাস্ত করেন, বলতে হবে আমি বাংলাদেশি, আমাকে ইন্ডিয়ান নাগরিক দিন, মানে বাংলাদেশের নাগরিক হিসেবেই দরখাস্ত করতে হবে। যেটা আমাদের পক্ষে খুব কঠিন। মানে এটা তো বলা, আমি 40-50 বছর আগে চলে এসেছি, বাংলাদেশে এনআরসি হয়ে গেছে, তাদের জাতীয় পরিচয়পত্র দিয়েছে, আমি তো তার মধ্যে নেই। ফলে আমি তো এখন বাংলাদেশের নাগরিক নই, কিন্তু আমাকে বলতে হবে আমি বাংলাদেশি, আমি এখানে জন্মগ্রহণ করেছি, ইত্যাদি ইত্যাদি। সেটা আমাদের পক্ষে খুব কঠিন। কিন্তু ওই যে 20টা ডকুমেন্টের মধ্যে ভোটার তালিকাটা নেই। কথা দিয়ে বলি, ওই বিজেপি বাদ দিয়ে অন্য কিছু তাই বলে না, তাই বলছি। ওই যে সে বলছে যে এই হবে,
সে সে কি সে আগে যাবে বসুন বসুন ঠিক ঠিক আইনটা তো জানতে হবে এই যে 20টা ডকুমেন্ট 20টা ডকুমেন্টের মধ্যে ভোটার তালিকা নেই কেন? এইটা একটা খুব বড় প্রশ্ন। কারণ হচ্ছে আমাদের সংবিধানের 326 ধারা বলেছে, সংবিধানের 326 ধারা, যে ভারতের ভোটার তারাই হতে পারবেন যিনি ভারতের নাগরিক এবং 18 বছর বয়স হয়েছে। এটা সংবিধানের 326 ধারা। এখন যিনি দরখাস্ত করবেন বাংলাদেশি হিসেবে, তখন তো তিনি ডিক্লেয়ার করছেন ইন্ডিয়ান নয়, যে কারণে তালিকার মধ্যে ভোটার তালিকাটা রাখেনি, পাসপোর্টটা রাখেনি। কারণ এইটা একটা কন্ট্রাডিকশন হয়ে যায়। আর 6B-তে বলেছে, একটা সুরক্ষা দিয়েছে যে আপনি যদি দরখাস্ত করেন, যখন দরখাস্ত করবেন তখন যে যে অধিকারগুলো আপনার আছে এখন দরখাস্ত করার সময়, সেইগুলো বহাল থাকবে। তার এই হিসেবে কিন্তু আপনি যদি কন্যাশ্রী পান সেটা পাবেন, রেশন পেলে পাবেন, ইত্যাদি ইত্যাদি সব পাবেন। তাহলে আমার ভোটার তালিকায় নাম থাকলেও সেটা থাকার কথা, তাই তো? 6B-তে যে আইন বলেছে। কিন্তু এইটা যদি হয় তাহলে সংবিধানের 326 ধারার সাথে কন্ট্রাডিক্ট করে যায়। সংবিধানের উল্টো কথা বলেছে। এই জায়গাতে একটা মস্ত প্রশ্ন আছে, যে কারণে ভোটার তালিকা বলেনি। এবং এইটা থেকে একটা সন্দেহ হয়, আবেদন যারা করবেন তাদের ভোটার তালিকার থেকে নামটা কাটা যাবে, এই আশঙ্কার কথা বলছি। মানে এটা গভর্নমেন্টের পরের পদক্ষেপ দেখলে বোঝা যাবে। তো এটা একটা ব্যাপার। আর ওই যেটা বলছিলাম যে এই গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট যেটা বলছেন, আমি একটা এই কাগজটা 4টে লাইন একটু পড়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। দেখতে পাচ্ছেন তো? এইটাতে আনন্দবাজার, এটা হচ্ছে 2016 সালের 18ই ফেব্রুয়ারির কাগজ। সেটাতে বলছেন কোট আনকোট করে, এই যে হাইলাইট করেছে, এই দেখেন এইটুকু হাইলাইট করেছে, আমি কিন্তু এইটুকু পড়ে দিচ্ছি। মমতা ব্যানার্জির একটা মন্ত্রিসভার বৈঠক ছিল, মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে এসেই প্রেস মিট করেছেন নবান্নে। তাতে বলছেন বাংলাদেশ থেকে আসা যে মানুষগুলো এ রাজ্যে 5 বছরের বেশি সময় ধরে বাস করছেন, রেশন কার্ড, ভোটার কার্ড আছে, আমি মনে করি, মানে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন তাদের ভারতের নাগরিকত্ব, তারা ভারতের নাগরিকত্ব পেতেই পারেন। এইটার মানে হলো পেতে পারেন, এখন অব্দি নাগরিক নন। ফলে নির্বাচনের জন্য তারা আবার অন্য কথা বলছেন। ফলে এইরকম একটা অবস্থার মধ্যে আমরা আছি। আমি আর লম্বা করবো না, কারণ আমাদের মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ দাদা রেগে যাচ্ছেন, বিরক্ত হচ্ছেন। তা আমি এই কথাগুলো বলে আপনাদের বিষয়টা আরো একটু পুঙ্খানুপুঙ্খভাবে ভাববার আবেদন জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ওইখানে একটু দাঁড়ান, মাইক আমারও একটা বই আছে, কোনটা দেবে? ওটা ওই সবাইটা বুঝে যাকে যেটা ব্যবহার করবে। আচ্ছা, নাগরিকত্ব নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? তাহলে জানার